নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো আজকে যেই সময় তোমরা এই ভিডিওটা দেখছো, হয়তো এই সময় অন্য একটি ভিডিও দেখতে, মোহনবাগান বনাম ইস্ট বেঙ্গলের ডার্বির হয়তো ম্যাচ রিভিউ দেখতে পেতে, যে ম্যাচটা বন্ধ করিয়ে দেওয়া হয়। তবে অ্যাকচুয়ালি যদি আজকে ডার্বি হতো না, তাহলে হয় মোহনবাগান জিততো, অথবা ইস্ট বেঙ্গল, অথবা ড্র হতো। তবে আজকের ডার্বিটাকে আটকে যেটা হয়েছে সেটা হচ্ছে আজকের যে প্রোটেস্ট আমরা দেখেছি জাস্টিসের জন্য, সেখানে কিন্তু মোহনবাগান এবং ইস্ট বেঙ্গল দুই দলই জিতে গিয়েছে। ডার্বির পর হয়তো আমরা দেখতে পেতাম যে এক দলের সমর্থক অন্য এক দলকে নিয়ে ট্রলিং করছে, কিন্তু সেখানে দাঁড়িয়ে আজকে যেটা হয়েছে, এক দলের সমর্থক অন্য দলের সমর্থককে কাঁধে তুলে নিয়ে প্রতিবাদ করেছে। আজকের যে দিনটা সেটা কিন্তু অবশ্যই একটা ঐতিহাসিক দিন হয়ে থাকবে, মনে রাখার মতো একটা দিন হয়ে থাকবে, যেরকমভাবে প্রোটেস্ট হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে ভাই কয়েকজনের কথা বলতেই হবে। একটা তো সুভাশিস বোস, রিয়েল ক্যাপ্টেন কিরকম হওয়া উচিত সেটা কিন্তু সুভাশিস বোস দেখিয়েছে। হিউজ রেসপেক্ট সুভাশিস বোসের জন্য। ডার্বি হলে হয়তো ক্যাপ্টেনের আর্মব্যান্ডটা পরে তাকে আমরা মোহনবাগানের হয়ে নেতৃত্ব করতে দেখতাম, বাট ডার্বিটা বন্ধ করায় তিনি কিন্তু রাস্তায় নেমে মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সমস্ত সমর্থকদের হয়ে নেতৃত্ব দিচ্ছিলেন। তার সঙ্গে কল্যাণ চৌবের কথা বলতে হবে। এআইএফএফ প্রেসিডেন্টও যেভাবে কিন্তু এই প্রোটেস্টে যোগ দিয়েছিলেন, যে সমস্ত ইস্টবেঙ্গল মোহনবাগান সমর্থকদের পুলিশ গাড়িতে তুলেছিল তাদেরকে নামানোর পেছনেও আর কি কল্যাণ চৌবের ভূমিকা ছিল, এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই তারও প্রশংসা করতে হবে, তার জন্য হিউজ রেসপেক্ট। এবং তার সঙ্গে সঙ্গে একটা কথাই বলার লাস্টে, যে এই ডার্বিটা আটকানো হলো, ডার্বিটা করতে দেওয়া হলো না একটা কারণ দেখিয়ে, যে সিকিউরিটি দিতে পারবে না পুলিশ। তবে এই প্রোটেস্টের কথা শুনে যত পুলিশ আজকে এসেছিল তার যদি হাফ পুলিশও থাকতো, তাহলেও কিন্তু ডার্বিটা খুব ভালোভাবে অর্গানাইজ করা যেত। আর এই কথা শুধু আমরা বলছি না, স্বয়ং এআইএফএফ প্রেসিডেন্ট কিন্তু এই কথা বলে গিয়েছে। তো সেখানে হ্যাঁ, ডার্বি বন্ধ করার ফলে যে ঐক্যের ছবি আমরা দেখেছি মোহনবাগান, ইস্টবেঙ্গল, মোহামেডান সমর্থকদের, সেটা কিন্তু অনেক অনেক দিন মনে থাকবে। তবে চলো, যদি কিছু ফুটবল নিয়ে আলোচনা করা যায় এবার, সেখানে কি নিয়ে আলোচনা করা যেতে পারে। আজকে আমাদের আলোচনার টপিকটা রেখেছি হচ্ছে যে মোহনবাগানের সঙ্গে পাঞ্জাব এফসির কোয়ার্টার ফাইনাল আছে, মোহনবাগানের পরের ম্যাচটা, এবং পাঞ্জাব এফসি দলটা নিয়ে আমরা সেভাবে আলোচনা করিনি। তো সেখানে পাঞ্জাব এফসি দলটাই কীরকম দল, মোহনবাগানের কীরকম চ্যালেঞ্জ হতে চলেছে, কারা ভালো প্লেয়ার, সেটাই আমাদের এই ভিডিওর আলোচনার টপিক। আমরা মিলে পাঞ্জাব এফসি দলটা নিয়ে কথা বলবো। তো লাস্ট অব্দি দেখতে থাকো ভিডিওটা। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করতেও ভুলো। এবার এই পাঞ্জাব এফসি দলের কথা বললে, পাঞ্জাব এফসি দলটা কিন্তু এখন অব্দি ডুরান্ট কাপে খুব সুন্দর ফুটবল খেলেছে। তারা কিন্তু অবভিয়াসলি গ্রুপের 2 নম্বর টিম হিসেবে এলো, তারা 7 পয়েন্ট অর্জন করেছিল, +6 গোল ডিফারেন্স ছিল, ফলে দারুণ খেলে এসেছে। তো সেখানে কিন্তু পাঞ্জাব এফসি দলটাকে নিয়ে যখন আমরা দেখছি, তখন পার্টিকুলারলি যে দিকটি নজর যাবে সেটা হচ্ছে পাঞ্জাব এফসির বিদেশি প্লেয়ারদের দিকে। এই পাঞ্জাব এফসি দলটার কিন্তু সব থেকে বড় শক্তি হতে চলেছে পাঞ্জাবের বিদেশি প্লেয়ার। এখন অব্দি পাঞ্জাব 4 জন বিদেশি প্লেয়ারকে সাইন করিয়েছে সামনের মরশুমের জন্য, এখনও 2 জন বাকি আছে। তবে যে 4 জনকে সাইন করিয়েছে তারা কিন্তু খুবই কোয়ালিটি প্লেয়ার। পাঞ্জাব হয়তো ইন্ডিয়ান প্লেয়ারদের পেছনে প্রচুর টাকা খরচা করে না, বা বিদেশিদের পেছনেও হয়তো অনেক খরচা করে না, তবে যে টাইপের বিদেশি প্লেয়ারগুলোকে পাঞ্জাব এফসি নিয়ে আসছে, তাদেরকে কিন্তু খুব ভালো স্কাউটিং করে নিয়ে আসছে, এবং সেই প্লেয়ারগুলো কিন্তু ইন্ডিয়াতে এসে রীতিমতো সফল হবার মতো বিদেশি প্লেয়ার। লাস্ট মরসুমে আমরা দেখেছিলাম পাঞ্জাব এফসিকে মাদি তালালের মতো প্লেয়ারকে আনতে, যে ডিফেন্ডারটা ছিল দিমিত্রিও, সেও ভালো ডিফেন্ডার ছিল। তার সঙ্গে সঙ্গে তোমার জর্ডন উইলমার গিল, তো ভালো বিদেশি রিক্রুট লাস্ট মরসুমে পাঞ্জাব করেছিল, এই মরসুমে করছে। পাঞ্জাবের 4 জন বিদেশি প্লেয়ার কিন্তু মোহনবাগানের জন্য সব থেকে বড় থ্রেট হতে চলেছে, এবং সেই 4 জনই হয়তো পরের ম্যাচটা মোহনবাগানের এগেনস্টে স্টার্ট করবে। 4 বিদেশির কথা বললে, 4 বিদেশিকে নিয়ে তো আমরা যখন ট্রান্সফার নিউজের ভিডিওগুলো বানিয়েছিলাম তখন তো আলোচনা করেইছিলাম ডিটেলে। তো আরও একবার যদি আলোচনা করা যায়, তো সেখানে পাঞ্জাবের 4 বিদেশির মধ্যে প্রথমেই আছেন স্লোভেনিয়ান স্ট্রাইকার লুকা ম্যাচসেন, যে তো আমাদের কাছে পরিচিত একটা নাম। আই লিগে আগে গোকুলাম কেরালা বা চার্চিলের হয়ে খেলেছিলেন, পাঞ্জাবে 2022-এ যোগ দেয়, পাঞ্জাবকে আই লিগ জেতানোর পেছনে বড় ভূমিকা ছিল। লাস্ট মরসুমে আইএসএলে তার 8টা গোল 2টো অ্যাসিস্ট ছিল, পাঞ্জাবের ক্যাপ্টেন। যদিও এই মরসুমের শুরুতে পাঞ্জাব তাকে রিলিজ করে দিয়েছিল, বাট পরে রিসাইন করিয়ে নেয়। তো লুকা ম্যাচসেন আমাদের কাছে পরিচিত নাম, তাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। বাকি বিদেশিদের কথা বললে সেখানে ক্রোয়েশিয়ান ডিফেন্ডার ইভান নোভোসেলিক, তাকে সাইন করিয়েছে পাঞ্জাব এফসি, যে কিন্তু 29 বছর বয়সী ক্রোয়েশিয়ান ডিফেন্ডার, যাকে দেখলেই তার ফিজিক্যালিটি নিয়ে কথা হবে, মারাত্মক ফিজিক্যালিটি তার। মানে সেখানে যদি মোহনবাগানের আলবার্তো রড্রিগেজকে আমরা মনস্টার বলি, উল্টো দিকে ইভান নোভোসেলিককে কিন্তু জায়েন্ট বলা যেতে পারে। দারুণ ফিজিক্যালি স্ট্রং একটা প্লেয়ার, এরিয়াল থ্রেট দেবে ভীষণ ভালো। মানে আগের দিনের ম্যাচটাই দেখছিলাম, এরিয়াল বলে কিন্তু বেশ ভালো, এবং তার সঙ্গে সঙ্গে একজন স্ট্রং ডিফেন্ডার, 29 বছর বয়স, ক্রোয়েশিয়ান ডিফেন্ডার, এবং লাস্ট মরসুম কিন্তু ইস্তিকলাল ক্লাবে খেলছিল, যেটা কিন্তু তাজিকিস্তানের টপ ক্লাব এবং ভীষণই ভালো একটা ক্লাব, যারা কিন্তু এএফসিতে ভালো করে, এবং এএফসি চ্যাম্পিয়ন্স লিগ 2তেও মোহনবাগানের সঙ্গে 3 নম্বর পটে ছিল, এবং তার সঙ্গে সঙ্গে লাস্ট মরসুম তারা এএফসি চ্যাম্পিয়ন্স লিগে খেলেছে। আল নাসেরের এগেনস্টে খেলেছিল, যেখানে ক্রিস্টিয়ানো রোনাল্ডো বনাম ইভান নোভোসেলিক, সেই লড়াইও কিন্তু দেখা গিয়েছিল।
তো একজন দারুণ ডিফেন্ডার, তাকে কিন্তু স্কাউট করে পাঞ্জাব এফসি নিয়ে এসেছে। তার পাশাপাশি আরও একজন ক্রোয়েশিয়ান মিডফিল্ডার ফিলিপ মির্জালজেক, তাকেও কিন্তু পাঞ্জাব সাইন করিয়েছে, যার বয়স কিন্তু 31 এবং তিনিও কিন্তু মেনলি সেন্ট্রাল মিডফিল্ডার বা ডিফেন্সিভ মিডফিল্ডার। তবে লাস্ট ম্যাচে আমরা তাকে পাঞ্জাবের হয়ে অ্যাটাকিং মিডফিল্ড রোলেও খেলতে দেখছিলাম, মানে মিডফিল্ডের সব পজিশনগুলোই খেলতে পারে। দারুণ কোয়ালিটির প্লেয়ার, 4 কোটি মার্কেট ভ্যালু। লাস্ট মরসুম ক্রোয়েশিয়ার টপ ডিভিশনে 30টা ম্যাচ খেলেছে এবং দারুণ প্লেয়ার, কোয়ালিটি প্লেয়ার, এবং তার খেলাটাও যতটুকু দেখলাম আগের দিনের ম্যাচে যথেষ্ট ভালো খেলছিল। তো একটা বড় থ্রেট কিন্তু মোহনবাগানের জন্য এই ফিলিপ মির্জালজেক হতে চলেছে। এবং লাস্ট মরসুম যেরকম মাদি তালাল জ্বলে উঠেছিল, সেরকম কিন্তু এই প্লেয়ারটাকে আমরা এই মরসুমে জ্বলে উঠতে দেখতে পেতে পারি। তো এই প্লেয়ারটাও একটা দারুণ সাইনিং হয়েছে। এবং তার সঙ্গে সঙ্গে মুশাগা বাকিঙ্গা, নরওয়ের এই স্ট্রাইকারকেও কিন্তু পাঞ্জাব সাইন করিয়েছে, যেও কিন্তু বেলজিয়ামের টপ ডিভিশন, নরওয়ের টপ ডিভিশন, ডেনমার্কের টপ ডিভিশন এবং সাইপ্রাসের টপ ডিভিশন লিগে খেলে এসেছে এবং যে কটা জায়গাতেই খেলেছে প্রচুর গোল করেছে। লাস্ট মরসুমে সাইপ্রাসের টপ ডিভিশন লিগে তার 22টা ম্যাচে 8টা গোল ছিল, 4টে অ্যাসিস্ট ছিল। ব্রিলিয়েন্ট একজন প্লেয়ার, যখন ইয়ং ছিল ভীষণ একটা ভালো পোটেন্সিয়াল ভাবা হতো তাকে। তো সেই জায়গাতে দাঁড়িয়ে কিন্তু মুশাগা বাকিঙ্গাও একটা ব্রিলিয়েন্ট সাইনিং কিন্তু পাঞ্জাব এফসি করেছে, যার থেকে সামনের আইএসএল নজর থাকবে। তো পাঞ্জাবের 4টে বিদেশি সাইনিং এখনো পর্যন্ত যারা আছে তারা কিন্তু প্রত্যেকেই কোয়ালিটি প্লেয়ার, আরও 2জন আসবে। বাট মোহনবাগানের এগেনস্টে এই 4জনকে আমরা দেখতে পাবো এবং পাঞ্জাব এফসি দলটার শক্তি হয়তো এই 4জন বিদেশি প্লেয়ারই হতে চলেছে। বাকি পাঞ্জাব এফসির ইন্ডিয়ান প্লেয়ারদের কথা বললে সেখানে ভিনিত রায়ের মতো মিডফিল্ডারকে পাঞ্জাব সাইন করিয়েছে। বাকি অভিষেক সিং, সুরেশ মিতেই বা তার সঙ্গে তোমার লিওন অগাস্টিনের মতো কোয়ালিটি ইন্ডিয়ান প্লেয়াররাও কিন্তু পাঞ্জাবের এই টিমটাই আছে। তো পাঞ্জাবের কোচ কীরকম দল নিয়ে মোহনবাগানের এগেনস্টে নামতে পারে, হয় 4-4-2 অথবা 4-3-3, যে কোনো একটা ফরমেশনে কিন্তু পাঞ্জাবের কোচ যাবে। তো যদি নর্মালি 4-3-3 ফরমেশনে যায়, পাঞ্জাবের যেরকম লাইন আপ হতে পারে, তো গোলে হয়তো রবি কুমার স্টার্ট করবে, সেন্টার ব্যাকে ইভান নোভোসেলেক এবং তার পাশে সুরেশ মিতেই, 2জন সেন্টার ব্যাক কিন্তু তারা স্টার্ট করতে পারে। রাইট ব্যাক হিসেবে স্টার্ট করবে অভিষেক সিং, লেফট ব্যাক হিসেবে দেনেচন্দ্র মিতেই এবং তার সঙ্গে নীতিশ দর্জির অপশান আছে। লাস্ট ম্যাচে কিন্তু নীতিশ দর্জি স্টার্ট করেছিল। তো ডিফেন্স লাইন কিন্তু পাঞ্জাবের এরকম হতে চলেছে। সেন্ট্রাল মিডফিল্ডের কথা বললে 4-3-3 ফরমেশনে গেলে হয়তো আমরা সেন্ট্রাল মিডফিল্ডে বা একটু ডিফেন্সিভ রোলে ভিনিত রায় এবং তার সঙ্গে নিখিল প্রভুকে দেখতে পাবো, এবং অ্যাটাকিং মিডফিল্ড বা একটু ফ্রি রোলে কিন্তু আমরা দেখতে পাবো হচ্ছে ফিলিপ মির্জালজাককে। তো মিডফিল্ড কিন্তু এরকম হতে পারে পাঞ্জাবের। সেক্ষেত্রে প্রিন্সটন রিবেলোর মতো প্লেয়ারকেও ইউজ করতে পারে, তবে আগের দিন তাকে তো বেঞ্চে দেখলাম না, কোনো ইঞ্জুরি থাকতে পারে, জানি না সে পুরোপুরি ফিট আছে কিনা, থাকলে হয়তো প্রিন্সটন রিবেলও আসতে পারে। আর আক্রমণের কথা বললে 4-3-3 লাইন আপে গেলে কিন্তু হয়তো অ্যাজ এ স্ট্রাইকার বা নম্বর 9 আমরা লুকা ম্যাকসেনকে দেখতে পাবো। মুশেগা বাকিঙ্গা, তাকে হয়তো আমরা একটু বাঁ দিকের উইং দিয়ে স্টার্ট করতে দেখবো এবং ডান দিকের উইং দিয়ে স্টার্ট করতে পারে লিওন অগাস্টিন। তো 4-3-3 ফরমেশনে গেলে কিন্তু এই লাইন আপের সঙ্গে পাঞ্জাব যেতে পারে। আর যদি 4-4-2 ডবল স্ট্রাইকার ফরমেশনে যায়, সেখানে পাঞ্জাব যেটা করতে পারে সেটা হচ্ছে যে ডিফেন্স লাইন তো সেম রেখে মিডফিল্ডে অ্যাজ এ ডিফেন্সিভ মিডফিল্ডার ভিনিত রায়কে ইউজ করতে পারে এবং ভিনিতের পাশে কিন্তু ফিলিপকে খেলাতে পারে অ্যাজ এ ক্রিয়েটিভ মিডফিল্ডার বা সেন্ট্রাল মিডফিল্ডার। দুটো উইংয়ের কথা বললে বাঁ দিক দিয়ে নিহালকে স্টার্ট করাতে পারে, ডান দিক দিয়ে লিওন অগাস্টিনকে স্টার্ট করাতে পারে এবং আপফ্রন্টে ডবল স্ট্রাইকারে চলে যেতে পারে মুশেগা বাকিঙ্গার সঙ্গে লুকা ম্যাকসেনকে স্টার্ট করিয়া। তো পাঞ্জাব কিন্তু এই দুটো লাইন আপের মধ্যে কোনো লাইন আপে সম্ভবত যেতে পারে, যেখানে কিন্তু একটা ব্যালেন্স দল নিয়ে পাঞ্জাব নামবে। এবং মোহনবাগান ডিফেন্সের উপর কিন্তু অবশ্যই চাপ থাকবে, কারণ মুশেগা বাকিঙ্গা, ফিলিপ মির্জালজাক বা তার সঙ্গে তোমার লুকা ম্যাকসেন প্রত্যেকেই কিন্তু কোয়ালিটি প্লেয়ার, বা উইং দিয়ে লিওন অগাস্টিন, নিহালের মতো প্লেয়াররাও কিন্তু রীতিমতো ডেঞ্জার ক্রিয়েট করতে পারে। তো মোহনবাগান ডিফেন্সের উপর চাপ থাকবে, বাট তুলনামূলক পাঞ্জাবের ডিফেন্স কিছুটা হয়তো দুর্বল, সেখানে মোহনবাগানের অ্যাটাক পাঞ্জাবের ডিফেন্স কেমনভাবে সামলায় সেটাই হয়তো ম্যাচের রেজাল্ট কী হবে সেটা মানে নির্ধারণ করতে চলেছে। ম্যাচের ম্যাচ প্রিভিউ তো আসবে, সেখানে আরও ডিটেলে আলোচনা করা যাবে। তবে তোমাদের এই পাঞ্জাব দলটা নিয়ে কীরকম বক্তব্য, তোমাদের পাঞ্জাবের এই দলটা কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই, বাই বাই।